এখন ঘটনায় যাব। এবং অনেকেই আছেন যারা ঢাকার বাইরে থাকেন, ঢাকার বাইরে থেকেও অনেকে অনেক সময় আমাদের এখানে আসেন এবং আপনাদেরকে দারুণ দারুণ সব ঘটনা শুনিয়ে যান। কিন্তু অনেকেই আছেন যাদের সেই সৌভাগ্য হয় না বা দুর্ভাগ্য হয় না। তারা যেটা করেন সেটা হচ্ছে সেই ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠান। তো সেরকম একটি ঘটনা আমরা পেয়েছি খুলনা থেকে। আমরা সেই ঘটনাটি পড়ব। লিখেছেন আমাদেরকে নাইম, বসুপাড়া, সিদ্দিকিয়া মহল্লা, খুলনা থেকে। এবং আমি কি এই মেলটি পড়েছি, আমার মনে হচ্ছে যে জায়গা পড়েছি। দেখি, প্রিয় রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন। রাসেল ভাই, আমার জীবনে ঘটা প্রথম ঘটনাটি, আচ্ছা, এই জন্যই মনে হচ্ছিল ঠিকানাটি দেখে যে প্রথম ঘটনাটি, মানে উনি যে প্রথম ঘটনাটি পাঠিয়েছিলেন তা আমি কোন একটা এপিসোডে পড়েছি, সেই জন্য তিনি আবারও উৎসাহী হয়ে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন এবং দ্বিতীয় ঘটনাটি ভালো হয় এটিও আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। যাই হোক, তিনি লিখছেন যে রাসেল ভাই, আমি সরাসরি চলে যাচ্ছি আমার জীবনে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনাটিতে। দিনটি ছিল বৃহস্পতিবার, অগাস্ট মাস 2010। টিপটিপ বৃষ্টি পড়ছিল সকাল থেকেই। বলে রাখা ভালো রাসেল ভাই, আমাদের বাড়িতে ব্যাচেলার ভাড়া দেওয়া হয়, শুধু দোতলায় একটি ফ্ল্যাট নিয়ে আমি, আব্বু এবং আম্মু থাকি। সেদিন সরকারি ছুটি এবং গরমের ছুটি থাকায় আমাদের বাড়ির সকল ভাড়াটিয়ারা তাদের নিজ নিজ বাসায় চলে যায় এবং আমার আম্মু ও আব্বু একটি বিশেষ কারণে দুদিনের জন্য চলে যায় গ্রামে। বুঝতেই পারছেন রাসেল ভাই, সম্পূর্ণ বাড়িটিতে আমি সম্পূর্ণ একা এবং আমি ছাড়া একটি মানুষ নেই। সেদিন আব্বু আম্মু না থাকায় একটু রাত করেই বাসায় ফিরি। গোটা বাড়িতে নিজেকে ভীষণ একা এবং অসহায় মনে হচ্ছিল, তাই আমার দুই বন্ধু ইয়াসিনকে ফোন করে বললাম রাতে আমার সাথে থাকার জন্য। তখন ইয়াসিন আমাকে বলল যে ওদের মসজিদের ইমাম সাহেব মারা গেছে, তাই জানাজার নামাজ শেষ করে আসতে একটু দেরি হতে পারে। যাই হোক, ইয়াসিনের জন্য অপেক্ষা করতে করতে রাতের খাবার গরম করার জন্য আমি রান্নাঘরে যাই এবং এক এক করে খাবারগুলি গরম করি। রাত তখন আনুমানিক 11টা কি 11:30 হবে। সব কাজ কমপ্লিট করে খেতে বসবো, ঠিক এই সময় ইলেকট্রিসিটি চলে যায়। রান্নাঘরের সবকটি জানালা খোলা, হাতের কাছে কোনো চার্জার লাইটার নেই, সেলফোনটাও আবার অন্য রুমে। জানালা থেকে আসা হালকা চাঁদের আলোয় সম্পূর্ণ ঘরটা যেন ঝাপসা অন্ধকারে ঢাকা। কিছুই বুঝতে পারছিলাম না, স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আমার বন্ধুটা এসে বলবে নাই দরজা খোল। হঠাৎ আমার চোখ পড়ল রান্নাঘরের কোনায়, যেখানে সম্পূর্ণ ফাঁকা ছিল। রাসেল ভাই, এখনো সেই দৃশ্যটা আমার চোখে ভাসছে। আমি দেখলাম কেউ একজন হাঁটু গেড়ে মাথা কুঁজো করে বসে আছে। সে পুরুষ না মহিলা কিছুই বোঝা যাচ্ছিল না, শুধু বুঝতে পারছিলাম সে কালো রঙের কিছু একটা পরা। তখন একটি মৃদু ভয় আমাকে ঘিরে ফেললো চারিদিক থেকে। আমি মনে করছিলাম প্রচন্ড ভয়ের কারণে হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। আমার কি করব বুঝতে পারছিলাম না। অনেক সাহস করে একটা কাশি দিলাম, ভাবলাম এটা যাই হোক না কেন হয়তো চলে যাবে, তা না আমার যদি হ্যালুসিনেশন হয়ে থাকে সেটা দূর হবে, অর্থাৎ যেটা দেখছি সেটা চলে যাবে, সেটা না, হ্যালুসিনেশনটা কেটে যাবে, সেটা ভেবেই কাশিটা দেয়া। কিন্তু রাসেল ভাই, ভুলটা করলাম তখনই। কাশি দেয়া মাত্রই সে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। মনে হচ্ছিল সে আমার উপর ভীষণ রাগ। এই বুঝি উঠে এসে গলা চেপে ধরবে আমার। প্রায় 8 কি 10 সেকেন্ড পর আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এই ঘর থেকে আমাকে বের হতেই হবে। কিন্তু আমি না পারছিলাম হাঁটতে, না পারছিলাম দৌড়াতে। ভয়ে সারা শরীর যেন অসাড় হয়ে গেছে আমার। অনেক সাহস করে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। রাসেল ভাই, ঘটনাটা হয়তো এখানে শেষ হতে পারতো, কিন্তু তারপর যা ঘটলো, আমি ওই ঘর থেকে বেরিয়ে চিন্তা করলাম পুরো বাড়ি থেকেই বেরিয়ে যাব, কিন্তু আমি কিছুতেই মেইন দরজা খুঁজে পাচ্ছিলাম না। আমি যত চেষ্টা করছিলাম মেইন দরজার কাছে যেতে, আমি ততবারই ঘুরে ফিরে সেই রান্নাঘরটাতে এসে পড়ছিলাম। সেখানে তখন পর্যন্ত সে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। রাসেল ভাই, 3-4 বার ঘোরাঘুরি করার পরও আমি অনেক চেষ্টা করেও মেইন দরজাটা কিছুতেই খুলতে পারছিলাম না। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। ভীষণ চিৎকার করা সত্ত্বেও হয়তো গলা দিয়ে একটি স্বরও বের হয়নি। নিরুপায় হয়ে শুধু দাঁড়িয়েছিলাম ভয়ানক সেই ঘরটার মধ্যে। ঠিক কি করবো বুঝে উঠতে পারছিলাম না। এখন আমার কি করা উচিত বা কেন আমি সেন্সলেস হচ্ছি না। হঠাৎ কি যেন বলে উঠল, নাইম দরজা খোল। তারপর সব যেন নর্মাল হয়ে গেল। দৌড়ে গিয়ে দরজাটা খুলেই দেখি আমার ফ্রেন্ড ইয়াসিন। তখন আমার মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে হ্যাপি মানুষটা আমি। যাই হোক, তারপর অনেক ওকে নিয়ে চলে গেলাম বাসায়। বাইরে ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত আমি বাসায় ঢুকিনি এবং আমার বন্ধুকে কিছুই বলিনি, কারণ বললে সে হয়তো দিন রাতে ও আমার সাথে থাকতে ভয় পাবে।
সেদিনের পর থেকে কয়েকদিন ভীষণ জ্বরে ভুগতে হয়েছিল। তারপর থেকে ভাই আমি একদম ডার্কনেসটাকে সহ্য করতে পারি না। ভালো লাগলে মেলটি পড়ে শোনাবেন। আর রেডিও ফুর্তির সকল টিম এবং লিসনারদের নিউ ইয়ারের শুভেচ্ছা। রাইট, নতুন বছরের নতুন শো আমরা শুরু করেছি এবং নতুন বছরের নতুন প্রথম ভূত এফএম আমরা শুরু করেছি। হয়তো আজকে একটু দৈর্ঘ্যে কম হবে এপিসোডটি, বাট আপনাদের সবার মনের আশা পূরণ করবে সেই বিশ্বাস। আমরা চলে যাব ঘটনায় আমাদের প্রথম অতিথির কাছে, এবং স্পেশালি যে ঘটনাগুলো এখন আপনারা শুনবেন সেই ঘটনাগুলো মাসুম, এটা একটা ব্যাপার আছে কিন্তু মাসুমের সিলেক্টেড অর্ডার গুলো। সো আমি খুবই আশা করছি যে আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আমরা প্রথম অতিথির কাছে চলে যাচ্ছি। আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন আপনি? ধন্যবাদ রাসেল ভাই। আমি দিলওয়ার রশিদ চন্দি, এসএমএল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। তো আমার প্রথম ঘটনাটা আমার মেজ ভাইয়ের সাথে ঘটা। আমরা মেজ ভাই গ্রামের বাসায় থাকে, তো উনি ব্যবসা করে আর কি। তো উনি একদিন ধানের ব্যবসা করে। তো একদিন উনি এবং ওনার ফ্রেন্ড দুইজন মিলে আমাদের গ্রাম থেকে বেশ দূরে একটা হাটে গেছে সাইকেল নিয়ে ব্যবসা করার জন্য। তো ধান বিক্রি করে সে তারা আসতেছে, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 11টা বেজে গেছে। তো তারপরে যখন রাত 11টা বেজে গেল, তারপরে তারা আস্তে আস্তে যে ঘটনা ঘটতেছে যে আমার ভাইয়ের ফ্রেন্ডের সাইকেলের চেইনটা বারবার পড়ে যাচ্ছে, যে কারণে হচ্ছে কি সে পিছনে পড়তেছে আর আমার ভাইটা একটু সামনে। তো ভাই মাঝে মাঝে পিছনে তাকাচ্ছে আর বলতেছে কি বল তুই তাড়াতাড়ি আয়। তো বলতেছে আমার সাইকেলের চেইন পড়ে যাচ্ছে, আমি আসতেছি। তো এরকম আস্তে আস্তে আমাদের গ্রামে যখন ঢুকবে, তো আমাদের উঁচু একটা রাস্তা আছে, সেখান থেকে গ্রামে যাওয়ার জন্য সরু একটা রাস্তা আছে, সেই সরু রাস্তায় নামতে হবে। তারপরে যখন সরু রাস্তায় সে নামতে যাবে, এই অবস্থায় সে দেখে যে ওখানে সামনে সাইকেলের সামনে একটা বাচ্চা। তখন সে ব্রেক করছে এবং ছোট বাচ্চা, সর্বোচ্চ বয়স 3-4 মাস হবে, এবং সেই বাচ্চাটা ওখানে খুব কান্নাকাটি করতে। তো এটা দেখে তো আমার ভাই খুব ভয় পেয়ে গেল, কি ব্যাপার এখানে এত রাতে এখানে বাচ্চা আসলো, রাত 11টা, এখানে কেউ আসার সম্ভাবনা নেই, আর ওই এলাকায় কখনো ওই সময় লোক থাকবে না, এই স্বাভাবিক। তারপর সে ভয় পেয়ে এখন কি করে বুঝতেছে না, এই অবস্থায় সে তার ফ্রেন্ডকে ডাকতেছে, কিন্তু ফ্রেন্ড একটু দূরে ছিল। তো তারপরে যখন দেখতেছে বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে, তখন সে বললো কি ওই সাইকেলটা ফেলে দিয়ে তার ফ্রেন্ডের দিকে দৌড়ে গেছে আর কি, পিছন দিকে। তো যাওয়ার পরে তাকে বলতেছে, তার ফ্রেন্ডও ওইদিকে ইতিমধ্যে চলে আসে। তো বলছে কি হয়েছে? তো বলতেছে যে এই তো একটা বাচ্চা দেখলাম। বলছে কই দেখি চল। তো আসে দেখে যে ওখানে কোনো বাচ্চা টাচ্চা কিছু নাই। তো তারপরেও খুব ভয় পাইছে। তারপরে ওখান থেকে বাসায় আসার পর আমাদের ঘটনা বলছে। আমি তখন ছিলাম ক্লাস 5-এ, ঘটনা আমার স্পষ্ট মনে আছে আর কি। তো বাসায় বলার পরে বাবা একটু হুজুর টাইপের ছিল, সে দৌড়াদৌড়ি করে বলছে আচ্ছা ঠিক আছে ঘুমা। তো ভাই বিবাহিত যেহেতু, তো ভাবি আর ভাই ঘুমাইছে আর কি। রাত সর্বোচ্চ 2টা কি 3টা হবে, এই সময় হঠাৎ করে ভাবির চিৎকারে আমাদের ঘুমিয়ে গেছে সবাই, খুব জোরে চিল্লায় উঠছে। তো তখন আমরা সবাই ভয় পেয়ে গেছি, কি ব্যাপার। তো ভাইদের রুমে আসলাম, এসে যেটা দেখলাম যে ভাই এবং ভাবি দুইজন ভয়ে কাঁপতেছে, প্রচন্ড সে ভয়ে কাঁপতেছে, থামানো যাচ্ছে না। প্রচন্ড সে ভয়ে কাঁপতেছে, থামানো যাচ্ছে না, এরকম খুব ঠকঠক করে কাঁপতেছে। আমরা তখন খুব ভয় পেয়ে গেছি। আমি তখন ছিলাম আর কি। আমার বাবা তখন তাদেরকে একটু দোয়াদত করে সাব্যস্ত ঠান্ডা করে বলতেছে কি হয়েছে, সমস্যা কি বল। তারপরে ভাই যেটা বললো আর কি, যে সে রাতে তার কাছে মনে হচ্ছে যে স্বপ্নে দেখতেছে এরকম, যে একটা মেয়ে, একটা মহিলা অনেক সুন্দর এবং সাদা কাপড় পরে তাকে এসে ডাকতেছে এবং বলতেছে যে তুই চল আমার সাথে চল, তুই আমার বাচ্চাটাকে ফেলে আসলি, আমার বাচ্চাকে নিয়ে গেলি না, তুই দৌড়ে আসলি কেন, এরকম তার হাত ধরে টানতেছে। আর এই অবস্থা হঠাৎ করে ভাইয়ের ঘুম ভেঙে গেছে, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে যেটা দেখে যে হ্যাঁ বাস্তবেই সে ওটা দেখতেছে, আসলে স্বপ্নে না, হ্যাঁ সত্যি একটা মেয়ে তাকে হাত ধরে ডাকতেছে। এবং তখন ভাই খাটের চৌকাট আছে ওটা ধরে খুব নিজেকে যাবে না তার সাথে, এরকম করে ধরে আছে, আঁকড়ে ধরে আছে। আর এদিকে ভাবিকে ডাকতেছে যে ওটা তো একটু। তখন ভাবি উঠছে, ভাবিও দেখছে যে হ্যাঁ, ভাবিও চাক্ষুষ দেখছে যে একটা মহিলা তার এরকম, এবং ফেসটা এরকম মনে নাই, কিন্তু দেখতেছে একটা মহিলা টাইপ। এবং তখনই ভাবি চিৎকার করে উঠছে, আর ভাবি যখন চিৎকার করে উঠছে তখনই আমরা শুনতে পাচ্ছি, আমরা গেছি। তো যাওয়ার পরে যে ঘটনা, তারপরে ভাই ভাবিকে উনি বাবা করার পরে, দোয়া দরুদ করার পরে তারা সাব্যস্ত হয়েছে। এটা হওয়ার পরে ঘটনা যেটা, তারপরের দিনই ভাইকে ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে একটা হুজুরের কাছে, তাবিজ দিছে, এবং তারপরে আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু জাস্ট তার 1 বছর পরে আমার ভাইয়ের একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে ঘটনাটা তার সাথে শুরু হয়েছিল। সে যখন 4-5 বছর বয়স, তখন একদিন রাত্রির বেলা আমরা সবাই ঘুমাইছি, হঠাৎ করে দেখি যে ওই আমার ভাতিজি
উনি হঠাৎ করে চিৎকার করে উঠছে এবং সে চিল্লাই উঠতেছে যে আমাকে মেরে ফেলে দিল, আম্মু আমাকে বাঁচাও, আমাকে জবাই করলো, এরকম চিল্লাফেলা করতেছে। তখন সবাই আমরা গেলাম এবং দেখলাম যে বাচ্চাটার মুখ পুরাটা কালো এবং পুরো শরীর পুরো শক্তের মতো হয়ে গেছে। তখন আমরা কি ব্যাপার, কি হয়েছে, এবং আমরা মনে করলাম কোনো হয়তো রোগ, কোনো অসুখ হয়েছে, এরকম কোনো হতে পারে। তখন আমরা সবাই তাকে দোয়া দুরুদ করে, প্রায় 10 মিনিটের মধ্যে এরকম ছিল, সে চিল্লাচিল্লি, অনেক অবস্থা চেঞ্জ ছিল না, মানে আমার ভাতিজে। তারপরে তাকে ভালো হওয়ার পরে পরের দিন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার কোনো ওইরকম কোনো সমস্যা পায়নি, কিন্তু জাস্ট ওষুধ দিয়েছে আর কি। তারপর আসার পরে দেখা গেল পরের দিনে, আগের দিন যে সময়টুকু হয়েছে পরের দিনে ঠিক একই সময়ে ওই একই রকম চিল্লে আমার ভাতিজে শুরু করছে। এবং তখন আবার এরকম যাওয়া হয়েছে, যাওয়ার পরে দেখে যে হ্যাঁ তারও তখন ওই রকম অবস্থা, খুব খারাপ অবস্থা। তো তখন তাকে আবার এরকম 3-4 দিন হয়েছে। হওয়ার পরে যখন হলো যে, তখন মনে হলো যে না, আমার এর সাথে কোনো একটা খারাপ কিছু হতে পারে। তখন আবার একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তখন হুজুর যেটা বললো আর কি, যে ওনার সাথে, ওনার বাবার সাথে, আমার ভাতিজে, আমার ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, উনি আর কি আমার ভাইয়ের সাথে যখন তাবিজ দেওয়া হয়েছে আমার ভাইকে, তখন আগে আর কি ক্ষতি করার জন্য আমার অনেকদিন ধরে কিছু করতে পারেনি আমার ভাইকে, এবং তার কারণে তার মেয়েকে ধরছে। এবং মেয়েকে ধরার কারণে যেটা হয়েছে, আমার ভাতিজি ওইরকম সমস্যা হয় এবং হয়তোবা বেশি দিন সমস্যা হলে সে মারাও যেতে পারে, এরকম কোনো সমস্যা করছে। তারপরে আমরা অবাক হইলাম এটা, যে আমাদের ওই কবিরাজটা আসলে এগুলো ঘটনা কিছু জানতো না। সে কেন জানি বলতে পারলো যে না, এটা তার সাথে, তার বাবার সাথে হয়তো কোনো একটা সমস্যা ছিল, এরকম হয়েছে। তারপরে কবিরাজ আমার ভাতিজিকে তাবিজ দেওয়ার পরে এবং আমাদের বাসায় এসে বা পুরো বাড়িটা মানে দোয়া দরুদ করে ইয়ে করে দেওয়ার পরে তারপর থেকে আর ওরকম কোনো সমস্যা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটি পড়ে ফেলতে চাই। আর সেই ঘটনাটি হচ্ছে, যিনি লিখেছেন তিনি লিখেছেন যে রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমার লাইফে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, ঘটনাটি বর্ণনা করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এবছর নজরুল স্মৃতি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি নালিতা বাড়ি শেরপুরে থাকি। ঘটনাটি ঘটে আমার নানু বাড়ি। আমার নানু বাড়ি মরিচপুরান, আমাদের বাসা থেকে 3 ঘন্টার পথ। 2 মাস আগের কথা, দিনটি ছিল বুধবার। আমি নানু বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বাসা থেকে বের হতেই বিকেল 5টার দিকে বাজারে কিছু কেনাকাটা করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। সন্ধে হয়ে যাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি একটা রিক্সা ভাড়া করি। রিক্সায় ছিল একজন বুড়ো গোছের লোক, তবে বেশ শক্ত সামর্থ্য। আমরা রওনা দিই 6টার দিকে। রিক্সাওয়ালা বৃদ্ধটি অনেক মজার মানুষ ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরেই রিক্সাওয়ালার সাথে খুব আড্ডা জমে ওঠে। রিক্সাওয়ালা একমাত্র ছেলে ছিল, কিছুদিন আগে তাকে বিয়ে করানো হয়। বুড়ো লোকটি বিয়ে বাড়ির অনেক মজার ঘটনা বলছিল, শুনতে আমার খুব মজা লাগছিল। কিন্তু এরপর যা ঘটলো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা যখন নলিতাবাড়ি পৌরসভার সীমানা থেকে বের হয়ে গ্রামের রাস্তায় প্রবেশ করলাম, তখন রাস্তাগুলো একটু ভালো ছিল না। আমার অনেক রাস্তায় শুধু ইট বিছিয়ে রাখা। তাছাড়া গ্রামে রাস্তা হওয়ায় রাস্তায় তেমন ইলেকট্রিসিটি, তাছাড়া গ্রামের রাস্তা হওয়ায় রাস্তায় তেমন কোনো ইলেকট্রিসিটি বাল্ব ছিল না। রিক্সার লাইট দিয়ে আমরা যাচ্ছিলাম। আমার নানু বাড়ি যাওয়ার পথে একটা এলাকা দিয়ে যেতে হয়, একটির নাম বাঁশকান্দা। সেখানে প্রচুর বাঁশ জন্মে। তাছাড়া রাস্তার দুপাশে অসংখ্য ঝোপের মতো হয়ে আছে। আমরা যখন নানু বাড়ির কাছাকাছি, তখন রিক্সাওয়ালা হঠাৎ রিক্সা থামিয়ে বলল, তুমি একটু বসো। এই বলে তিনি রাস্তার পাশে একটা ঝোপের আড়ালে চলে যান। আমি সময় কাটানোর জন্য ফোনে গান শুনছিলাম। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু কোনো সারা শব্দ আসছিল না। এক পর্যায়ে আমি লোকটাকে ডাক দেই, কিন্তু কোনো সারা শব্দ নেই। তখন হঠাৎ আমার মনে কেমন যেন ভয় করতে লাগলো। তখন আমি রিক্সা থেকে নামলাম খোঁজার জন্য। তখন আমি বুঝতে পারলাম চারপাশে সত্যিই খুব অন্ধকার। মোবাইলের লাইট দিয়ে আমি চারপাশে লাইটের আলো ফেললাম। ফাঁকা গাছ, ফাঁকা রাস্তা, বাঁশ ঝাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছুক্ষণ পর শুধু বাঁশপাতার সরসর শব্দ। হঠাৎ পাশের ঝোপ থেকে একটা গোঙানির মতো আওয়াজ এলো। সেদিকে দৌড়ে গেলাম, কিন্তু গিয়ে দেখি, যা দেখলাম তা আমি কোনোদিন ভুলতে পারবো না। ফয়সাল লাইটের আলোতে, ফ্ল্যাশ লাইটের আলোতে আমি দেখলাম যে মাটিতে পড়ে আছে, তার গলা থেকে বুক পর্যন্ত চেরা। আমি আমার জীবনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখিনি, এবং সেটা সচক্ষেই দেখতে হয়েছে আর কি। এবং তিনি বলে, সেন্স ফিরে এসে দেখি যে আমি বিছানায় শুয়েছি। আমার চারপাশে অসংখ্য পরিচিত মানুষ। তাদের মধ্যে একজন মামাকেও দেখলাম। মামাকে রিক্সাওয়ালার কথা বলতেই বলল সেখানে নাকি কোনো কেউ ছিল না। একজনের নামাজ পড়তে গিয়ে আমাকে বাঁশঝাড়ের কাছে পেয়েছে। তাহলে আমি কি দেখেছিলাম? আর সেখানে যদি রিক্সাওয়ালা নাই থাকে, তাহলে আমি এখানে কিভাবে এলাম? আর মামাকে সব বলার পর মামা কয়েকজনকে নিয়ে পুরো বাস বন খুঁজেছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। তাহলে সেই লোকটার
সেই লোকটার কোনো চিহ্ন বা কোনো রক্ত কিছুই পাইনি। তবে আমার মোবাইলটা নিয়ে সেখানে পড়েছিল এবং অথচ গত রাতে আমি যখন লোকটার সামনে দাঁড়িয়েছিলাম তখন আমি দেখেছি যে কি পরিমাণ রক্ত লোকটার শরীর থেকে বের হয়েছিল রাস্তায়। রাসেল ভাই, আমি জানি না এর মানে কি আর কেনই বা আমার সাথে এমন ঘটলো, আমি আজও এর কোনো হদিস পাইনি। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি আমাদের যিনি পাঠিয়েছেন তার নামটি আমি আরো একবার পড়ে ফেলতে চাই। নামটি তার নামটি হচ্ছে রনি, এবং রনি। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়, এবং আমাদের সাথে রয়েছেন আরো একজন নতুন অতিথি, তার কাছ থেকে আমরা দ্বিতীয় ঘটনাটি শুনবো। আপনার নামটা একটু বলবেন এবং জানাবেন আমাদেরকে যে কোথা থেকে আপনি এসেছেন। ধন্যবাদ রাসেল ভাই, প্রথমত আপনাকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড কনগ্রাচুলেশনস। আমি এসেছি পটুয়াখালী থেকে, বনানী সংসপ্তক লেন। আর এখানে এসেছি, আমি বনানী এখানে থাকি। আচ্ছা, তো আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা ঘটেছে 2002 সালে, এবং তখন আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, আমার শখ ছিল মাছ ধরা, এবং সেই শখই আমাকে একদিন বিপদে ফেলে দেয়। তখন বর্ষাকাল, আমাদের বাসার সামনে বড় একটা মাঠ, তবে মাঠটি অনেকটা নিচু, কারণ সেখানে একসময় পুকুর ছিল। সেটি ভরাট করা হয়েছে। শুকনার সময় সেখানে ছেলেরা খেলাধুলা করে, এবং বর্ষার সময় প্রায় কোমর সমান পানি থাকে সেখানে। তো আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 60 থেকে 70 ফুট দূরত্ব, মাঠের অন্য প্রান্তে একটি মাত্র ঘর ছিল, এবং তার পাশে অনেকগুলো গাছ ছিল, এবং সেখানে একটি তেঁতুল গাছ ও একটি বট গাছ ছিল। তো যেদিন আমার সাথে ঘটনাটি ঘটে সেদিন সকাল 11টার দিকে আমি ওই মাঠ থেকে একটি 2 হাত লম্বা একটা গজাল মাছ ধরি। সেই লোভে হয়তো প্রতিদিনের মতো ওই দিনও বেরিয়ে পড়েছিলাম, তবে আমার মা আমাকে বাধা দিত মাছ ধরতে যেতে। তার বাধা উপেক্ষা করে আমি বেরিয়ে পড়েছিলাম। ওই দিন রাত তখন প্রায় 8টা। আমি বের হয়ে একটি টর্চ লাইট ও একটি মাছ ধরার জল নিয়ে বেরিয়ে পড়ি। বেরিয়ে অনেক দূর ঘোরাঘুরি করে 2টি শোল মাছ ও একটি বোয়াল মাছ ধরি। তার কিছুক্ষণ পরে আমি শুনতে পাই সেই তেঁতুল গাছের নিচে একটি বড় মাছ লাফালাফি করছে। আমি স্পষ্ট শব্দটা শুনতে পাই, শুনে আমি সেখানে দৌড়ে যাই, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো মাছই নেই। এমনকি রাসেল ভাই, সেখানে পানিও একেবারে স্পষ্ট পরিষ্কার ছিল, কিন্তু একটা মাছ যে পরিমাণে লাফালাফি করেছিল এবং শব্দ পেয়েছি তাতে পানি অনেকটা ঘোলা থাকা কথা, কিন্তু সেখানে পানি একেবারে পরিষ্কার ছিল। আচ্ছা, যাই হোক, আমি ঘুরি অন্যদিকে গেলাম। অনেক দূর যাওয়ার পরে আমি সেই শব্দটা আবার শুনতে পাই, সেই তেঁতুল গাছের নিচে। আমি খেয়াল করে শুনি যে শব্দটা কোন জায়গায় হচ্ছে, কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ, ঠিক তেঁতুল গাছের নিচে শব্দটা হচ্ছিল। আমি আবার ছুটে যাই, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো মাছ নেই, এবং সেখানে পানি ছিল প্রায় হাঁটু সমান। আচ্ছা, আমি অবাক হই রীতিমতো যে বিষয়টা কি। আমি 2-2বার শুনলাম যে এখানে শব্দ হচ্ছে, কিন্তু কোনো মাছই নেই সেখানে। তো আমি সেখান থেকে জাস্ট 4 থেকে 5 পা দূরে সরেছি, তখনই আবার সেই শব্দটা আমি শুনতে পাই, এবং আমার খুব কাছে থাকাতে আমি স্পষ্ট বুঝতে পারি যে আমার পাশেই শব্দটা হয়েছে, খুব কাছেই। তো আমি ফিরে তাকাই, তাকিয়ে টর্চের আলোতে দেখতে পাই যে সেখানে একটি প্রায় 3 থেকে 3.5 হাত লম্বা একটি গজাল মাছ সেখানে নড়ছে। তো আমি দেখে সে মাছটাকে আমি যখনই ধরতে যাই তখনই মাছটা দৌড়ে পালায়। তো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি যে মাছটা হয়তো আবারও এখানে আসবে, যেহেতু আমি অনেকবারই শব্দটা শুনেছি। তো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পরে মাছটা আবারও সেখানে আসে, এবং আমি মাছটাকে যখন আবার ধরতে যাই মাছটা আবারও দৌড় দেয়, এবং আমি তখনই তাকে তাড়া করি। যখন আমি তাড়া করি, মাছটি দৌড় দিয়ে শুকনো জায়গায় উঠে যায় লাফ দিয়ে, এবং ঠিক তেঁতুল গাছের নিচে। আচ্ছা, তো আমি মনে মনে খুব খুশি হই যে এবার তো আমি মাছটাকে অনায়াসে ধরতে পারবো। আমি যখন উপরে উঠলাম মাছটিকে ধরতে, মাছ তখন ঠিক লাফ দিয়ে অনেকটা উপরে উঠে গেল, রীতিমতো অবাক করার বিষয়, এবং মনে হচ্ছিল যে মাছটির পাখা গজিয়েছে এবং অনেকটা উপরে উঠে গেছে, যেটা স্বাভাবিক অর্থে একটা মাছ লাফ দিয়ে অতটা উপরে উঠতে পারে না। এবং ঠিক তখনই আমার চোখে যায় উপরের দিকে, এবং আমি দেখি তেঁতুল গাছের উপরে একটা ডালে বসা একটা সাদা শাড়ি পরা একটা লোক বসে আছে। তার ফেজ অতটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে তার দাঁত দেখা যাচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে হাসছিল। তো বিষয়টা দেখে আমি খুবই ভয় পাই, এবং তখন আমি মনে মনে দোয়া পড়তে থাকি এবং দৌড় দিয়ে বাসার দিকে চলে যাই। তো আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম তখন আমার পেছন থেকে শব্দটা আরো বেশি হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে আরো অনেকগুলো মাছ একত্রে মিলে সেখানে লাফাচ্ছে, এবং ক্রমশ শব্দটা আমার কাছে চলে আসছে। মনে হচ্ছিল যে আমার পিছনে কেউ কেউ হাঁটছে, আমার তাড়া করছে, এরকম আমার একটা মনে হচ্ছিল। আমি বাসায় চলে যাই। যাই হোক, কোনো সমস্যা আমার হয়নি সেখানে। বাসায় যাওয়ার পরে আমার আম্মুকে আমি বলি বিষয়টা, এবং হাঁপাচ্ছিলাম। মা তখন বললো যে তোমাকে আমি আগেই বলেছিলাম যে তুমি যেও না, কোনো সমস্যা হতে পারে। যাই হোক, তো আমার হাতে যে ব্যাগটা ছিল, আমি আগেই বলেছিলাম যে আমি 2টা শোল মাছ এবং একটি বোয়াল মাছ পেয়েছিলাম। সেই ব্যাগটা আমি আমার হাতে তুলে দিই যে এটা রাখো।
আম্মু ব্যাগটা হাতে নিয়ে দেখে যে সেখানে কোনো মাছ নেই। তো আমাকে বললো যে আমি কি রাখবো, এখানে তো কিছুই নেই। তো আমি বললাম কেন, এখানে তো তিনটা মাছ আছে, 2টা শোল মাছ এবং একটি বল মাছ। তো বললো যে কিছু নেই, আমাকে দেখালো। কিন্তু ব্যাগ একেবারে ভালো ছিল, ওখানে কিছু ছিল না। হ্যাঁ, ছিল না। তো যাই হোক, তো আমি ছোটবেলা থেকে একা ঘুমাতাম। ওই দিন আমি আম্মুর সাথে ঘুমাই, জানি পরবর্তীতে কোনো ভয় না পাই। আসল ভাই, আমার যখন ঘুম আসছিল চোখে, তখন আমি সেই শব্দটা শুনতে পাচ্ছিলাম, মাছের লাফালাফির শব্দটা। এবং ওই দিন রাতে আমার গায়ে প্রচন্ড জ্বর ওঠে এবং 2-3 দিন ছিল। যাই হোক, পরে ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কোনো ভালো হচ্ছে না। পরে আমার হুজুরে ওষুধ পানি পড়া দিল এবং একটি তাবিজ দিল। যাই হোক, 3 দিন পরে আমার জ্বর ভালো হয়। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। এরপরে যেটা হয়েছে, ওই যে ঘরটা ছিল যেখানে আমার তেঁতুল গাছের ওখানে যে ঘটনাটা ঘটেছে, তার পাশে যে ঘরটি ছিল, সেই ঘরের একটি মেয়ে, সে ওই তেঁতুল গাছের নিচেই 1 সপ্তাহ পরে গায়ে আগুন দিয়ে মারা যায়। এবং সেই মেয়েটি তখন ক্লাস 4-এ পড়ে। কোনো কারণ ছিল না গায়ে আগুন দেওয়ার। তো যখন সে গায়ে আগুন দেয়, তার কিছুক্ষণ আগে তার বড় বোনকে বলেছিল যে আমি কিন্তু গায়ে আগুন দেব। তো তার বড় বোন বলেছিল যে কেন আগুন দিবি, কি কারণে? কোনো আগুন দেওয়ার তো কোনো কারণই নেই। সে ভেবেছিল যে হয়তো সে ঠাট্টা করছে। যাই হোক, সে একটা চড়ও দিয়েছিল, কিন্তু সে কান্না না করে বরঞ্চ অনেক হেসেছে, হাসতে হাসতে বের হয়ে গেছে। এবং তার কিছুক্ষণ পরই সে গায়ে আগুন দেয়। তো হাসপাতালে অনেকদিন ছিল। তো যখন ছিল এবং ডাক্তাররা তাকে বলেছে যে কোন একটা সমস্যা আছে মেয়েটার কাছে সাথে, যেহেতু সে অনেক নাকি অস্বাভাবিক আচরণ করেছিল। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, সে মারা যাওয়ার আগে অনেক প্রলাপ বলতেছিল যে তারা নাকি 7 বোন এবং তার কাছে কেউ যেন না আসে, এবং আসলে তাকে সবাইকে সে মেরে ফেলবে, এরকম একটা কথা বলছিল। এবং আমাদের মসজিদের যে হুজুর ছিল, সেও পরে সেখানে যায় এবং যাওয়ার পরে সেও বলল যে এর সাথে কোনো একটা সমস্যা ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি সাদা শাড়ি পরা যে তেঁতুল গাছের যে ডালে বসা দেখেছিলাম ওই লোকটাকে, ওই মেয়েটা ওই তেঁতুল গাছে ওই ডালে বসে বসেই তেঁতুল খেত। এ হচ্ছে আমার ঘটনা। আসলে ভাই, ওকে, আপনাকে অনেক আচ্ছা, পরবর্তী ঘটনায় আমাদের পরবর্তী অতিথির কাছে আপনি আপনার নাম কি বলবেন এবং কোথা থেকে এসেছেন এটা একটু জানাবেন। আমি সন্ধি, আর আমি এসএমএল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আর আমার পরবর্তী যে ঘটনাটা, এটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটা, এবং তার ফ্রেন্ডের বাসা ঢাকার দোহারে, এবং সে আমার হলের ফ্রেন্ড তানিম। তো তারপরে সে যে গত বছর সে বাসায় গেছিল, তো তাদের বাসা থেকে প্রায় 4-5 কিলো দূরেই ছিল পদ্মা নদী, এবং তারা ওখানে আমিও গেছিলাম, ওখানে গিয়ে পদ্মা নদীর ওখানে আমরা অনেক মজা করছি। তো সে যেটা হয়েছে, গত বছর যাওয়ার পরে ওখানে এক ফ্রেন্ড, গ্রামের যে ফ্রেন্ড ছিল, তাকে সে বলছে যে দোস্ত চল আমরা পদ্মার পরে একটু ঘুরে আসি। তো রাত প্রায় তখন 10টার মতো বাজে। তো বলতে চল ঠিক আছে। তো মোটরসাইকেল নিয়ে গেছে। তো মোটরসাইকেল আসলে আমার বন্ধুটাই চালাচ্ছিল। তো তারপর তারা নদীর পাড়ে গেছে। যাওয়ার পরে যেটা হয়েছে যে লোকজন কেউ নাই, কারণ নদীর পাড়ে ওই সময় রাত 10টায় ওই সময় কেউ থাকে না, মাঝি টাঝি কেউ নেই, 2-1টা নৌকা ওখানে ঘাটে হতে বাধা আছে। তারপরে ওই মোটরসাইকেলটা রেখে আমার ফ্রেন্ডরা আর 2জন, আমার ফ্রেন্ড আর তার ফ্রেন্ডটা হাঁটতেছে রাস্তাতে, ওই নদীর পাড় ধরে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে তার কিছু দূর যাওয়ার পরে তার মনে হয়েছে যে মোটরসাইকেলটা লক করা হয় নাই। তখন সে বলতেছে দোস্ত একটু তুই থাক, আমি একটু মোটরসাইকেলটা লক করে আসি। আচ্ছা ঠিক আছে যা। তারপর আমার বন্ধুটা আছে মোটরসাইকেলটা লক করতে। তো যখন সে মোটরসাইকেল লক করবে, এই অবস্থা হয়েছে কি, তার ওই বন্ধুটা, যে বন্ধুটা ওই একটু গেছিল ওইদিকে, সে খুব চিৎকার করে উঠছে। তখন সে দ্রুত লক করে দৌড়ে গেছে তার কাছে, গিয়ে দেখেছে সে স্বাভাবিক। তো বলছে কি তুই চিল্লালি কেন? তো বলছে কই, আমি তো চিল্লাইনি। তো বলতেছে না, আমি এইমাত্র শুনলাম খুব জোরে তুই চিল্লালি। বলছে না, আমি কিছু করে নাই। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো ভুল শুনছি। তো ঠিক আছে চল 2জন হাঁটি। তো হাঁটতে হাঁটতে পূর্ণিমা যাচ্ছিল, রাতটা অনেক সবকিছু দেখা যাচ্ছিল। তো তারপরে যে ঘটনা, ওই পাড়ের একটু নামছে নিচে পানি, তো ওখানে নৌকা ঘাটা বাঁধা আছে, ওই পাশ দিয়ে তারা হেঁটে পানির ভিতরে একটু হেঁটে হেঁটে যাচ্ছে, পা ভিজানো যায় এরকম করে। তারপরে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে আমার যে তানিম ফ্রেন্ডটা, তার আরেকটা যে ফ্রেন্ড আছে গ্রামের যে ফ্রেন্ডটা, সে হঠাৎ করে ওই একটা ওখান থেকে মাছ ধরছে, নদীর ওখান থেকে মাছ ধরে সে মাছটা খাওয়া শুরু করছে। তখন আমার বন্ধুটা বলতেছে কি ব্যাপার, তুই মাছ খাচ্ছিস কেন? তো বলতেছে আচ্ছা খাবো না, ঠিক আছে রাখলাম। তো রাখার পর আবার কিছু দূর যাওয়ার পরে দেখে না, সে ঠিক আর একটা মাছ ধরছে, তাহলে সে এই মাছটা খাচ্ছে। তখন আমার ফ্রেন্ড রাগ হয়ে গেছে, তুই কাঁচা মাছ খাচ্ছিস, এটা কি ধরনের কথা, কাঁচা মাছ কেউ খায়? তখন সে বলতেছে আমি কাঁচা মাছ তো খুব পছন্দ করি, আমার ভালো লাগে। তখন তারপরে সে তো একটু ভয় পেয়ে গেছে, কি ব্যাপার কাঁচা মাছ এরকম খাবে, এটা কোনো কথা হলো? তারপরে সে কিছুক্ষণ পরে বলতেছে দোস্ত আমার থাকবো না, আমি চলে যাবো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে চল চলে যাই।
তো তারা মোটরসাইকেল কাছে আসছে, আসার পরে মোটরসাইকেলে চড়ে আমার ফ্রেন্ডে আবার চালাচ্ছিল, আসতেছে। তার পিছনে তার ওই ফ্রেন্ডটা যে কাঁচা মাছ খাইছে সে বসেছিল। তো কিন্তু আমার ফ্রেন্ডটা খুব ভয় পাচ্ছিল, মোটরসাইকেল চালাচ্ছে আর মনে করছে কি ব্যাপার, এটা আসলে কে, আমার ফ্রেন্ডই তো, কারণ খুব কাছের ফ্রেন্ড। তো কাহিনী কি, সে তো কোনোদিন শুনি নাই যে কাঁচা মাছ খায়। কিছু দূর আসার পরে পিছনের ফ্রেন্ডটাই বলতেছে যে তুই মনে হয় মোটরসাইকেল চালাতে পারতেছিস না, আমার এতে। তো দাদা ঠিক আছে। তো তারপরে সে ব্রেক করে নামছে, নেমে আমার ফ্রেন্ডটা পিছনে বসে আর তার ওই ফ্রেন্ডটা সামনে বসে মোটরসাইকেল চালাচ্ছে। কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ড অবশ্যই ভয়, তখনও ভয় ছিল তার ভিতরে। কিছুক্ষণ পরে হঠাৎ করে মানে তাকায় দেখে যে ফ্রেন্ডটা মোটরসাইকেল চালাচ্ছে সে আসলে মানে অন্যদিকে তাকায় আছে এবং হাতটাও সে ছাড়া কোনো মানে ইয়েতে নেই, হাত দুই হাতে ইয়েতে ব্রেকের ওখানে কোনো ধরা নেই, হ্যান্ডেলে ধরা নাই। তো তারপরে যে সে তো আরো চরম ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, এটা আসলে খুবই ভয়ঙ্কর বিষয় যে মোটরসাইকেল এতটা মানে রাতে 11টা বাজে। তো তারপরে সে মনে করছে হতে পারে এরকম, উনি হয়তো বা পারে। তো আসছে কিছু দূর আসার পরে তার বাসায় কাছাকাছি আসার আগে আমার ফ্রেন্ডের বাসা না, ওই যে তার যে ফ্রেন্ডটা কাঁচা মাছ খাইছিল তার বাসার কাছে এসে বলছে দোস্ত আমি তো চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তো নামার পরে ওখানে আমার ফ্রেন্ডটা মোটরসাইকেল থেকে নেমে তার ফ্রেন্ডরা চলে গেছে বাসায়, আর আমার ফ্রেন্ড আমার বাসায় মানে তার আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছে। আসার পর তার আম্মুকে বলছে আম্মু এরকম ঘটনা। তো বলছে তোরা রাতের বেলা কেন যাস। তারপরে যে ঘটনা ঘটলো, তো রাতের বেলা তারা সে আমার ফ্রেন্ডটা ঘুমাইছে। পরের দিন সকালে যে ফ্রেন্ডের সাথে গেছিল আমার ফ্রেন্ডটা, তার আম্মু এসে মানে ডাকতেছে যে তানিম কি খবর, আমার ছেলে কোথায়। তো বলছে কেন আন্টি, ও তো গতকালকে রাতেই বাসায় গেল। তো বলছে বাসায় তো যায় নাই, কি কাহিনী কি বাসায় যায়নি। তখন সবাই আবার ঘটনাটা পুরোটা সে বলছে যে এই অবস্থা। তারপরে সে যখন আবার ওই নদীর পাড়ে আসছে, আসার পরে যেটা শুনলো যে এখানে একটা ছেলেকে সকালবেলা এখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এবং একজন মাঝির ওখানে ছিল, তাদের বাসায় আছে। তো তারপর গেছে, যাওয়ার পর দেখেছে হ্যাঁ তাকে মানে সেবা শুশ্রূষা করে সে সুস্থ হয়েছে। তখন তাকে বলতেছে কি ব্যাপার, তোকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসলাম, তারপর তো আবার এখানে কেন আসলি। তো বলতেছে কই আমার বাসায় বুঝেছি, আমি তো এখানে আমি তো টের পাই নাই। মানে আমার ততটুকু মনে আছে যখন তুই আমাকে রেখে মানে প্রথম রেখে যখন মোটরসাইকেল লক করতে যাবি, তখন যে লক করতে গেছিস তখন আমি এখানে একা যখন ছিলাম, তখন হঠাৎ করে দেখেছি আমার মতোই সেম চেহারা আরেকটা ছেলে আমার দিক থেকে আসতেছে, ওই নদীর ওই দিক থেকে উঠে আমার দিকে আসতেছে। আর আমি ওইটা দেখে অনেক চিৎকার করে উঠছিলাম এবং আমি খুব ভয় পেয়ে গেতাম, তখন আমি ফেলেছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার ফ্রেন্ডটা যখন আসছিল, আসার পরে তার ওই ফ্রেন্ডটাকে মানে যে আসল যে ফ্রেন্ডটা ছিল অজ্ঞান অবস্থায় মানে পড়ে গেছিল তাকে আসলে দেখেনি, না দেখে তাহলে চিন্তা করলো যে আসলে ওই ফ্রেন্ডটা কে যার সাথে সে এতক্ষণ ঘুরলো এবং সে তার কোনো ক্ষতিও করলো না, কিন্তু অথচ তার সাথে মানে মাছ খেলে এবং তাকে মোটরসাইকেলে পুষে দিয়ে আসলো। তো এই ঘটনা। তারপরে ওনাকে যখন সুস্থ হয়েছে তখন তাকে একটা কবির কাছে নিয়ে যাওয়ার পরে দেখছে যে না আসলে এটা একটা অস্বাভাবিক কিছু করছে। তারপরে তাকে আর কি দোয়া করে মানে বার হয়েছে। ওকে, আপনার আর কোনো ঘটনা আছে? জি আমার। আচ্ছা, আপনি অল্প একটু সময় পাবেন, সেই সময়ের মধ্যে তাহলে আপনার ছোট্ট আরেকটি যদি ঘটনা থাকে তাহলে বলে ফেলুন। আচ্ছা, এটা আসলে আমার হলে ঘটনা, ঘটনাটা বেশি দিনের না এবং ছোট ঘটনা, এটা গত গ্রীষ্মের ঘটনা এটা। তো আমাদের হলে রাসেল ভাই হলে পিছনে একটা আম গাছ আছে এবং আমরা ফ্রেন্ডরা মিলে ছাদের উপরে গিয়ে চুরি করে আম পারি। তো তারপরে সেই দিন কিন্তু যেহেতু সমস্যা, হলে গিয়ে অনেক ছেলে পেলে অনেক আম চুরি করে অনেক কিছু করে, এই জন্য আমাদের যে গেটটা ছিল হলে ছাদে ওঠা, তো ওই গেটটা সেদিন মানে লোয়ার গেট, তো ওইটা আপনার সরানো যায় আর কি, ওইটাই ফিরছে। তো ওটা সেদিন মানে ছড়ায় রাখছে স্যারেরা যে ওখানে আর কেউ উঠে যেন না পারে, উঠতে না পারে। তো আমি আমার আরেক ফ্রেন্ড দুইজন মিলে মসজিদের ভিতরে আমাদের মসজিদের ভিতরে একটা জানালা আছে, জানালাতে পার হয়ে ছাদে ওঠা যায়। তো আমরা জানালা করে ছাদে উঠছি। ওঠার পরে যে ঘটনাটা, আম পারবো, তো আমার ফ্রেন্ড, আমার কাছে ছোট একটা টর্চ ছিল, তো আমরা যখন আম পারবো তখন গাছের দিকে লাইট মারছি, মারার পরে দেখি যে ওখানে আরেকটা আমাদের ফ্রেন্ড ওখানে বসে আছে। তো আমরা তো এটা দেখে আরো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার এই এত রাতে, রাত তখন প্রায় 2টা বাজে। মানে আমরা তোকে বলছি কি ব্যাপার তুই এখানে আম পাড়তে আছিস একা একা, তো সে কোনো কথা বলতেছে না। তখন তো এটা শুনে আমরা আরো ভয় পেয়ে গেলাম এবং তখন তার চোখের দিকে যখন আমরা তাকাইছি তখন দেখি যে না, তার চোখটা পুরো প্রায় রক্তের মতো লাল এবং এটা আমাদের দিকে আরো মানে এমন ভাবে তাকাই আছে এবং আমাদের ভয় দেখাই দিচ্ছে। আমরা এটা খুবই ভয় পেয়ে গেছি, আমি আর আমার ফ্রেন্ড। সে তো এরপরে বলতে আমার যে পাশে যে ফ্রেন্ড ছিল সে তার ধমক গেছে, এই তুই ফাজলামি করতেছিস কেন, এরকম কিছু। আর এই ঘটনার পরপরই আমার ওই যে ফ্রেন্ডটা গাছে ছিল, তো ওখান থেকে সে সাথে সাথে গাছের একদম নিচে লাফ দিচ্ছে। লাফ দেওয়ার পরেই
মানে এমন একটা আকার ধারণ করছে, আসলে ওটা স্পষ্ট আমি বলতে পারবো না, কারণ টর্চটা আমরা সাথে সাথে মানে নিচে দিতে পারি নাই। তো এমন একটা আকার ধারণ করছে ধরে, মানে প্রায় বড় একটা বিড়াল টাইপের এরকম কিছু থাকলো, করে সে মানে মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। তো এটা ঘটনা আমরা খুব ভয় পাওয়ার পরে আমরা নিচে নেমে আসি। নিচে নেমে এসে ওই ফ্রেন্ডের বাসায় মানে হলে রুমে গেছি, যে ফ্রেন্ডটা কাছে ছিল, গিয়ে দেখি সে ঘুমাইতেছে, কারণ রাত 2টা বাজে, স্বাভাবিকভাবে ঘুমানোর কথা। তো তারা ডেকে বললাম কি করতে, ওখানে কেন গেছিলি? তুই বলতেছে না আমি তো ওখানে যাইনি, আমি তো আসলে এখানে ঘুমাইছি। তো এই হচ্ছে ঘটনা ভাই। আর এরপর থেকে আসলে আমরা যে 2জন ফ্রেন্ডটা দেখছি, আমরা আর কখনো ছাদে আর হয়ে উঠি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আপনার নামটা বলে আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন। ধন্যবাদ আকিল ভাই। আমি মেহেদি জামান সুফল, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াই, আমি থাকি ঢাকা বাড়াতে। প্রথমে আমি আমার তরুণ ভাই তপু, আপনি সরাসরি ঘটনায় বলেন ভাই। তো এটা হচ্ছে গত 2000 প্রায় 1 সালের ঘটনা। এটা ঘটেছিল স্যারের সঙ্গে। উনি আমরা একদিন সকালবেলা খবর পাই আর স্কুলের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এটা শুনে আমরা অ্যাকচুয়ালি আর কি সবাই স্বাভাবিকভাবেই চলে যাই সেখানে স্যারকে দেখার জন্য। তো সেখানে যাওয়ার পর আমরা দেখি স্যারকে পানি দেওয়া হচ্ছে, বিভিন্ন মানের সেবা করা হচ্ছে তাকে জ্ঞান ফেরানোর জন্য। তো যখন তার জ্ঞান ফিরলো, সবাই বলল কি হয়েছিল আপনার, আপনি কেন এখানে পড়েছিলেন? স্যারের যে স্ত্রী, তিনি বললেন যে উনি তো রাতের বেলা ইসলামী জলসা শুনতে গিয়েছিলেন হচ্ছে কয়েক কিলো দূরে একটা গ্রামে, তারপরে তার কোনো খোঁজ পান নাই, সকালবেলা তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। আর যেটা শোনালেন আমাদেরকে যে ঘটনাটা, সেটা অ্যাকচুয়ালি ভয় পাওয়ার মতো একটা ঘটনা। সবাই ওখানে ভয় পেয়ে গিয়েছিল, আর নিজেও বলার সময় এখন ভয় পাচ্ছিলেন। যখন ইসলামী জলসা শেষ হয় তখন রাত 12টা পার হয়ে গেছে। স্যার বাড়ি ফিরবেন, কিন্তু এলাকার কাউকে তিনি পেলেন না, তো একাই রওনা দিলেন। আর অত রাতে রাসেল ভাই আসলে মেইন রোডে গাড়ি ঘোড়া থাকে না, তো স্যার চিন্তা করলেন আমি একটু শর্টকাটে গ্রামের মধ্যে দিয়ে যাব। আচ্ছা। তো উনি তার হাতে ছিল একটা টর্চ, পেন্সিল ব্যাটারির, যেটা তখন চলতো, এখন সেটা নাই। টর্চ অল্প আলো হয়, তো এই টর্চ নিয়ে তিনি রাস্তাতে হাঁটছিলেন। বেশিরভাগ রাস্তায়, মানে অর্ধেকের বেশি রাস্তা তিনি প্রায় নিরাপদেই পার হয়ে আসেন। তারপর তিনি যখন একটা জঙ্গল আছে এলাকায়, একটা নাম করা জঙ্গল, ওই জঙ্গলের কাছে আসেন, তখন একটা কান্নার শব্দ, মানে বাচ্চা কোনো মেয়ে কাঁদছে এরকম একটা কান্নার শব্দ তিনি শুনতে পান। তিনি কৌতূহলী হয়ে জঙ্গলের ভিতরের দিকে যেতেই দেখতে পান লাইট দিয়ে যে একটা মেয়ে, 7 থেকে 8 বছরের একটা মেয়ে, 2 হাঁটুর মধ্যে মাথা দিয়ে উপর হয়ে গঙ্গানের মতো করে কাঁদছে। তিনি জিজ্ঞাসা করেন, এই মেয়ে তুমি কে, এখানে কি করছো, তুমি এখানে কাঁদছো কেন? তখন মেয়েটা কোনো কথা না বলে হাঁটু থেকে মাথাটা উপরে উঠায়, এবং স্যার তখন তার টর্চের লাইটটা তার মুখে ফোকাস করেন, এবং ফোকাস করার মাত্রই চমকে উঠে খেয়াল করেন যে মানুষের মাথার পিছনের দিকটা যেমন হয়, এই মেয়েটার সামনের দিকটাও ঠিক তেমনই, চোখ, মুখ, নাক, এমনকি কান কিচ্ছু নেই, উল্টা করা পাতিলের মতো গোল। এটা দেখার পর উনি তো ভয় পেয়ে যান, ওখান থেকে দৌড় দেওয়ার পরে ওনার হাত থেকে টর্চটা পড়েও যায়। তো উনি চিন্তা করেন যে আমি এই রাস্তা দিয়ে আর যাবো না, আমি হচ্ছে মেইন রোড ধরে যাবো। সেখানে মেইন রোডে উঠলে এখানে হিন্দু পাড়া আছে, তো ওখানে উঠলে হয়তো কারো হেল্প পাওয়া যেতে পারে। এটা মানে মনে করার পর স্যার গেলেন, যাওয়ার পর দেখলেন যে কেউ একজন তার দিকে আসছে ওই মেইন রোডে হিন্দু পাড়া। তিনি দূর থেকে একটু অন্ধকার যখন চোখে সয়ে আসলো, তখন তিনি খেয়াল করলেন যে ধুতি পরা একটা লোক। লোকটা কাছে আসতেই লোকটাই জিজ্ঞাসা করলো যে স্যার আপনি এখানে এত রাত্রে? তখন স্যার বলল, আমি একটা মেয়েকে দেখলাম, যে মেয়েটার তো আসলে স্বাভাবিক মুখমণ্ডল ছিল না, চেহারা ছিল না, এটার হচ্ছে মানুষের মাথার পিছন দিকটা যেমন সামনের দিকটাও তেমন, এরকম মানে গোলাকার একটা অদ্ভুত, যেটা ভয় বাবার মতো এরকম আমি দেখলাম। এটা বলতে বলতে স্যার লক্ষ্য করলেন যখন লোকটা আরো কাছে চলে এসেছে এবং তার আরো তখন স্যার লক্ষ্য করলেন যে এই লোকটার মাথাটাও মুখটাও ঠিক একই রকম, কথা বলতেছে কিন্তু তার মুখ নেই, নাক নেই, চোখ নেই, কান নেই, শুধু চারপাশেই গোল। স্যার তখন ওখানে দাঁড়াবার সাহস পান নাই, ধানের জমির মধ্য দিয়ে তিনি মানে দৌড় দিয়ে তিনি ঠিক স্কুলটার কাছে গিয়ে ওঠেন। তিনি যখন ওখানে একটু হাঁপাচ্ছেন, হাত দিয়ে একটু হাঁপাচ্ছেন, মানে স্কুলের কাছে আসা একটু ভয় কমে গেছে, তার কাছাকাছি চলে আসে, তিনি হাঁপাচ্ছেন। তখন দেখেন যে নাইট গার্ড, এলাকার যে নাইট গার্ডটা তার কাছে আসছে। স্যার যেটা বলেছিলেন যে তার স্পষ্ট মনে নেই যে নাইট গার্ডের হাতে একটা আলোক উৎস ছিল, সেটা কিসের, হ্যারিকেন না টর্চ, এটা তার মনে নেই, তবে এটা শিওর যে একটা আলোর উৎস সেখানে ছিল।
তো নাইট গার্ডটার হাতে যেটা আলো ছিল তার চেহারাটা দেখা যাচ্ছিল না। অ্যাকচুয়ালি এটাই হয়, যার হাতে আলো থাকে অন্ধকারে তার চেহারাটা দেখা যায় না। তো স্যারকে সে বলে, স্যার আপনি এত রাত্রে এখানে আপনি খুব ক্লান্ত দেখাচ্ছে, বিমর্ষ দেখাচ্ছে। তখন বলে যে তুমি বিশ্বাস করবে না, আমি এমন দুইটা জিনিস দেখে আসছি, দুইটা লোককে, একটা মেয়েকে একটা মধ্যবয়স্ক লোককে, যাদের মাথা এরকম গোল, ওইরকম বর্ণনা দিলেন যে চতুর্পাশেই গোল, নাক মুখ কান কিচ্ছু নেই, অদ্ভুত। আমি ভয় পেয়ে গেছি, তোমাকে বিশ্বাস করতে পারবো না, তুমি যে আন্দাজও করতে পারবো না কেমন এটা। তখন ঠিক ওই মুহূর্তেই তার হাতের যে আলোক উৎসটা ছিল নাইট গার্ডের হাতের, সে তখন তার মুখের কাছে এইভাবে ধরার পর সে বলে, স্যার দেখেন তো এরকম কিনা। তখন দেখা গেল যে তারও ঘুমোবে লাগে। তখন তো স্যার প্রচন্ড ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পর উনি মানে আর চলে রাখতে পারেন নাই, তার সিরিয়াসলেস হয়ে যায়। তিনি তারপর তিনি আর বলতে পারেন না, আমরা তাকে তার পরবর্তীতে অবস্থায় পাই আর কি। আচ্ছা, এটা আমার ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এই ঘটনা এবং আমি আমার পরবর্তী যে গেস্ট রয়েছে তার কাছে জানতে চাইবো তার নাম এবং কোথা থেকে তিনি এসেছেন সেটা আপনাদের সবাই। রাসেল ভাই, মোর্শেদ খিলগা থেকে এসেছি। ওকে, শুরুতে আপনাকে অভিনন্দন। ওকে, আমি যে ঘটনাটা বলছি সেটা আমাদের বাসার পাশে ঘটা। আমাদের পাশের বাড়ির পিছনে অনেকগুলা টিনের ঘর আছে যেগুলা ভাড়া দেওয়া থাকে। কারণ সেখানে একটা ফ্যামিলি থাকতো, একটা মহিলা এবং তার হাজবেন্ড সহ থাকতো। আর মহিলাটা প্রেগনেন্ট ছিল। এখন মহিলাটা একদিন রাতে স্বপ্ন দেখতে পায় যে কেউ একজন বলছে যে তুমি তোমার বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। এখন মহিলাটা স্বপ্নেই না বলে, আর এরপর আর কি স্বপ্নের মধ্যে তাকে আবার বলে যে আমি তো তোমার বাচ্চাটাকে নিয়ে যাব, তুমি রাখতে পারবে না, নিয়ে যাবো। যাই হোক, তখন স্বপ্ন ভেঙে যায়। আর এরপর সে আর ঘটনাটা পাত্তা দেয় না। এর কিছুদিন পরের ঘটনা, একদিন তার হাজবেন্ড রাতে বাসায় ছিল না, সে একা ছিল বাসায়। রাত 2:30টার দিকে সে বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। আমি বলে রাখি যে তাদের রুম থেকে বাথরুমটা একটু দূরে ছিল। এখন সেই রুম থেকে বের হয়ে যখনই একটু সামনে গেল, তখনই সে ফিল করলো যে পিছন থেকে কেউ একজন তার উপর লাফ দিচ্ছে। আর তখনই সে সেন্সলেস হয়ে যায়। এরপর যখন সেন্স ফিরে তখন তাকে জিজ্ঞেস করা হলো কি সে, মানে সকালবেলা যখন তাকে পায় তার হাজবেন্ড বললো যে কেউ একজন তার উপর লাফ দিয়ে তাকে ধরছে এবং তার সারা শরীরে লোমের মতো ছিল। আচ্ছা, আর সেদিনই বিকালবেলা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার বলে যে তার যে বাচ্চাটা ছিল, বেবিটা মারা গেছে। এর কিছুদিন পরের ঘটনা আমি বলছি, যেটা আমাদের পাশের বাসার ঘটনা। এটা আমাদের ছাদে ঘটা আমার সাথে। একদিন দুপুরবেলা আমি ছাদ থেকে আর কি বাথরুমে গোসল করে বের হয়েছি। বের হওয়ার পর জাস্ট কিছু স্টেপ সামনে যাব, তখনই ফিল করি যে কেউ একজন লাফ দিছে। ছাদে কেউ ছিল না, লাফ দিছে। আর ভাই জানেন যে ছাদের উপর কেউ লাফ দিলে একটা আওয়াজ হয়, আর সেটা টাইপের একটা আওয়াজ হয়। হ্যাঁ, ধূপ টাইপের একটা আওয়াজ হয়, সেটা আমি পুরো ফিল করতে পারি। বাট ওইখানে কেউ ছিল না। তখন আমি দৌড়ে রুমে চলে যাই। ঘটনা এখানে শেষ নয়, এই যে এটাকে আরেকজন দেখছে, সেটা হলো আমাদের দুতলা যে ভাড়াটিয়া থাকতো সোহেল ভাই। সে একদিন মানে বাসায় একা ছিল, তার বাসায় কেউ ছিল না, একা ঘুমাচ্ছে, তার রুমে লাইট বন্ধ। এখন তার রুমে লাইট বন্ধ, কিন্তু বারান্দায় একটা ডিম লাইট ছিল। সো মানে সে শুয়ে আছে, বাট চোখটা তার খোলা। এখন হঠাৎ করে খেয়াল করলো যে কেউ একজন তার যে দরজাটা ভিজানো ছিল সেটা আস্তে আস্তে খুলছে। এখন খুলতেছে, সে তাকিয়ে আছে, মানে এমন সময় দেখলো যে একজন যে ঘরের ভিতরে ঢুকতেছে 6 ফিটের মতো লম্বা, তার সারা শরীরে লোম, এবং হাঁটতে হাঁটতে তার রুমের প্রায় তার বিছানার কাছে চলে আসছে। এমন সময় আর কি সে বেডশিট অন করলো এবং লাইট জ্বালার পর দেখলো সব ভ্যানিশ, কিছু নেই রুমের মধ্যে। এটা ছিল ঘটনা। ওকে, আপনাকে অনেক 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 হ্যালো রাসেল ভাই, আমার নাম তাইবা হক শিফা। আমি পুরান ঢাকা চকবাজার এলাকায় থাকি। আমি এসএসসি সেকেন্ড ইয়ার পড়ছি। আমার যে ঘটনাটি রাসেল ভাই, সেটা আমার খালামণির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটে 2008 সালে আমার নানুর বাসায়। আমার নানুর বাসাটা পুরান ঢাকায়। আমি জায়গার নামটি উল্লেখ করতে চাচ্ছি না, বলে রাখা ভালো। বাসাটা একটু হন্টেড। বাসাতে অনেকে অনেক কিছু ফিল করে। রাতের বেলায় প্রায় মনে হয় যেন কেউ নুপুর পরে হাঁটা চলার পরে অনেক অনেক রকমের মানে একটা সাউন্ড হয়। সাউন্ডটি এমন যেন কাছে ডাকে, মানে খুবই সফট সাউন্ডটি। কিছু মুরব্বীরা বলে থাকেন যে বাসাতে দুটি মহিলা হাঁটা চলা করে, বাসার সিঁড়ি দিয়ে উঠানামা করে, এবং তাদের একজন সাদা সালোয়ার কামিজ পরানো থাকে ও একজন লাল রঙের শাড়ি পরা থাকে।
তারা কে এবং কি চায় তা এখনো কেউ ব্যাপারটা বুঝে পায়নি রাসেল ভাই। তো একদিন আমার খালামুনি বিয়ের কয়েক সপ্তাহ পর তিনি তার মার বাড়ি বেড়াতে আসেন, মানে আমার নানুর বাসায়। বলে রাখি রাসেল ভাই, আমার যে জুলি খালা তিনি খুবই সুন্দর, তার মাথায় খুব ঘন কালো লম্বা চুল। তো সেদিন মাগরিব নামাজ পড়ার জন্য, মানে মাগরিবের নামাজ পড়বে, তো পড়ার আগে তিনি উজু করতে যান বাথরুমে। উজু করার মানে শেষ হওয়ার পর জুলি খালা বাথরুম থেকে মানে বের হয়ে আসার পথে হঠাৎ তিনি দেখতে পান যে এক লাল শাড়ি পরা মানে সেই মহিলাটা, লম্বা এক মহিলা তার দিকে তাকিয়ে তার সামনে হেঁটে আসছিল। এবং সেই নুপুরের সাউন্ডটি রাসেল ভাই মহিলার সামনে থেকে মানে খুব সুন্দর ভাবে বয়ে আসতেছিল। নুপুরের শব্দ শুনতে পেয়ে খালামণি এক পর্যায়ে সেই মহিলার পায়ের দিকে লক্ষ্য করে দেখতে পান যে পা দুটো ছিল রাসেল ভাই উল্টো, ও লাগছিল যেন একটি কঙ্কালের পায়ের মতো লাগছিল, মানে হাড় এরকম খুব মানে কেমন নোংরা টাইপের কালো কালো লাগতেছিল, যেন কোনো চামড়া নেই পাতে, শুধু হাড় এরকম। খালামুনি যেভাবে আমাদের বর্ণনা দিল তার চেহারা কিছুই বোঝা যাচ্ছিল না রাসেল ভাই, শুধু লাগছিল একটা কালো ডার্ক একটা ফেস ওনার সামনে খুব দ্রুত এগোচ্ছিল এবং তিনি খুব অদ্ভুত একটা পচা গন্ধ পাচ্ছিলেন রাসেল ভাই। তো ঘটনাস্থলে তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। যখন তার জ্ঞান আসে তখন তিনি ভয়ঙ্কর ঘটনার কথা সবাইকে জানান। এখন তিনি ভালো আছেন, তার কোনো ক্ষতি হয় নাই। তবে ঘটনার 3-4 দিন পর রাসেল ভাই খালামুনি ঘুমে থাকার অবস্থায় তার কানে লাগছিল কি যেন মহিলার কণ্ঠে তার নাম ধরে ডাকছে। বলে রাখি রাসেল ভাই, রিসেন্টলি আমার বড় খালা মারা যাবার পর তাদের আনাগোনা মানে আরো বেড়ে যায়, তাদের উপস্থিতি আরো বেড়ে যায়। মানে কি চায় রাসেল ভাই, এখন আমরা কেউ মামারা অনেকে মানে হুজুর দিয়ে বাসায় অনেক মিলাদ পড়ানো হয়, তাও রাসেল ভাই ওনারা এখনো উপস্থিত আছে বাসায়। বাসার প্রত্যেকটা কাজের বুয়ারাও সেই 2 জনকে দেখেছে, তাদের হাঁটা এমন যেন ভাসছে, যেন একটা মানুষ হাঁটলে যেমন উঁচু নিচু হয়, কিন্তু ওদের হাঁটটা এমন যেন ভেসে যাচ্ছে বাতাসে, এরকম একটা লাগে। সেই 2টি মহিলা এখনো আমার নানু বাসায় আছে রাসেল ভাই, এখনো রাতের বেলা নুপুরে শব্দ শোনা যায়।